আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কিছু কোয়েশ্চেন এনালাইসিস করব। যে কোয়েশ্চেনগুলো যদি আমরা ইফেক্টিভলি এনালাইসিস করতে পারি, এই কোয়েশ্চেন থেকে আমাদের যেকোনো এক্সাম এফসিপিএস, আম এমএস, মানে ডিপ্লোমা অথবা এমআরসিএস যেকোনো কোয়েশ্চেন যেকোনো এক্সামের এসবিএ যে কোয়েশ্চেনগুলো থাকে, সেই কোয়েশ্চেনগুলো আনসার করা ইজি হয়ে যাবে। কারণ এখানে কোয়েশ্চেনগুলো আমরা নিয়েছি হচ্ছে ইএমআরসিএস থেকে। ইএমআরসিএস এর কোয়েশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড মানের হয়। সেই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে এনালাইসিস করব? চলেন আমরা দেখি। ১ম এ এখানে ১ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া হয়েছে যে, "হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইস মোস্ট অফেন পার্মানেন্টলি ড্যামেজ ডিউরিং এ সুপারফিশিয়াল পেরিওডেক্টমি?" আ অপশন দেওয়া আছে গ্রেটার অলিকুলার, ফেসিয়াল, গ্রেটার অক্সিপিটাল, অ্যাক্সেসরি অপথলমিক ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, আমরা এই কোয়েশ্চেনগুলো কিভাবে এনালাইসিস করব? এই কোয়েশ্চেনগুলো এনালাইসিস করার ১ম এ আমরা ৪ টা ধাপে এনালাইসিস করব। ১ম এ আমরা এই কোয়েশ্চেন থেকে আমরা ক্লু খুঁজবো যে ক্লু গুলো আমাদের আনসারের দিকে কিভাবে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে ১ম এ দেখবো আমরা একটা ক্লু। আমরা একটা দেখব যে এই কোয়েশ্চেনের মধ্যে কোনো ক্লু আছে কিনা। তারপরে আমরা দেখব এই যে আমি একটা ক্লু পাইলাম, একটা আনসার পাইলাম। এই আনসারটা কেন আনসারটার উত্তরটা কেন মানে এই উত্তরটা হইছে, এটার জাস্টিফিকেশন আমরা একটা দাঁড় করানোর চেষ্টা করব। তারপরে আমাদের আদার অপশন গুলা কেন ইনকারেক্ট, আদার অপশন গুলা কেন ইনকারেক্ট সেই জাস্টিফিকেশন আমরা দেখব। ৩ নাম্বার ৪ নাম্বার হচ্ছে আমাদের এই জিনিসটা থেকে আমরা কি শিখব? এই শিখটা হচ্ছে আমরা মেমোরি কি হিসেবে রাখবো। তাহলে আমরা চলেন ১ম কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে, "হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইস মোস্ট অফেন পার্মানেন্টলি ড্যামেজ ডিউরিং এ সুপারফিশিয়াল পেরিওডেক্টমি?" তাহলে আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে যে সুপারফিশিয়াল পেরিওডেক্টমি। তো সুপারফিশিয়াল পেরিটোম একটা ক্লু। তাহলে আরেকটা কোয়েশ্চেন বলা হয়েছে যে এটা নার্ভ একটা ক্লু। মানে আমাদের নার্ভ জানতে হবে যে কোন নার্ভটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিটোমি যদি আমরা অপারেশন করি সেক্ষেত্রে কোন নার্ভটা ইনভলভ হতে পারে। কি ইনভলভ হতে মোস্ট এটা কথা আছে মোস্ট পার্মানেন্টলি ড্যামেজ। যেটা কোন জিনিসটা বা কোন নার্ভটা হচ্ছে মোস্ট পার্মানেন্টলি ড্যামেজ। তাহলে ৩ টা ক্লু পাইলাম। একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিটোমি একটা ক্লু। তারপরে আমরা একটা নার্ভ একটা ক্লু পাইলাম। তারপরে আমাদের মোস্ট অফেন পার্মানেন্টলি ড্যামেজ। এই ড্যামেজটা মোস্টলি কোনটাতে হয়? কোন নার্ভে হয়? এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? প্যারোটিড গ্ল্যান্ডের আমরা কি করতে হবে? সারফেস অ্যানাটমি জানতে হবে। তাহলে আমি এখানে একটা ছবি এড করছি। এই ছবির মধ্যে আমি দেখি যে এই ছবির মধ্যে এই যে এখানে এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে? এটা হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডে আমাদের আমরা দেখছি প্যারোটিড গ্ল্যান্ডের উপরে একটা নার্ভ সাপ্লাই দেয়। এই নার্ভের নাম কি? এই নার্ভের নাম হচ্ছে এই যে এখানে নার্ভটা সাপ্লাই দিচ্ছে, এই নার্ভের নাম হচ্ছে আমাদের গ্রেটার অরিকুলার নার্ভ। তাহলে আমরা যদি প্যারোটিড গ্ল্যান্ড কাটতে চাই, কাটার আগে ১ম এ আমাদের কি থাকতেছে? গ্রেটার অরিকুলার নার্ভ। তাহলে আমরা আ বলতে পারি সারফেস অ্যানাটমি থেকে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের যদি আমরা আগে কাটতে চাই, মানে প্যারোটিড গ্ল্যান্ড কাটার আগে ১ম এ আমাদের কি পড়বে? গ্রেটার অরিকুলার নার্ভ হবে। তাহলে গ্রেটার অরিকুলার নার্ভ মোস্ট পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। ঠিক আছে? এটা আমরা সারফেস অ্যানাটমি থেকে পেয়ে গেছি। সেজন্য আমরা আনসারটা মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি যে গ্রেটার অরিকুলার নার্ভটা হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা এখানে জাস্টিফিকেশন দিয়ে রাখছি। আচ্ছা। তারপরে হোয়াই আদার অপশন ইনকারেক্ট? কেন আমাদের আদার অপশন গুলা ইনকারেক্ট? তাহলে আমাদের বাকি অপশনগুলো আমরা দেখি। বাকি অপশন হচ্ছে আমাদের ১ম বলা হয়েছে ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ আমরা কেন হবে না? ফেসিয়াল নার্ভ আমরা যদি দেখি একটা ফেসিয়াল নার্ভের একটা ছবি, এই যে ফেসিয়াল নার্ভের একটা ছবি দিয়ে রাখছি এখানে। আম এই ফেসিয়াল নার্ভটা হচ্ছে আমাদের এই প্যারাটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে যায়। প্যারাটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে যায়। যেহেতু এটা ভিতর দিয়ে যায়, সেহেতু এটা কি হবে না? এটা আমরা যদি সুপারফিশিয়ালি চিন্তা করি, সুপারফিশিয়াল প্যারাটিক্টমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে এটা আমরা প্যারাটিক্টমি করার আগে আমরা কি করব? এটা সেভ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে ফেসিয়াল নার্ভ ইনজুরি হওয়ার পসিবিলিটি কম। তারপরে আমরা দেখি ৩ নাম্বার অপশন আছে গ্যাটার অক্সিপিটাল। গ্যাটার অক্সিপিটাল যদি আমরা দেখি, গ্যাটার অক্সিপিটাল থাকে আমাদের পোস্টেরিয়র স্কাল্পে। এই যে আমাদের স্কাল্পে গ্যাটার অক্সিপিটাল নার্ভটা থাকে। ঠিক আছে? পোস্টেরিয়র স্কাল্পে। তাহলে এটা আমাদের প্যারাটিড গ্ল্যান্ডের সাথে রিলেটেড না। তারপর আমরা যদি দেখি যে অ্যাক্সেসরি নার্ভ। তো অ্যাক্সেসরি নার্ভ কোথায় থাকে? অ্যাক্সেসরি নার্ভ থাকে আমাদের নেকে থাকে। নেকে কোথায় থাকে? এই যে প্যারাটিড গ্ল্যান্ড থাকে এখানে, কিন্তু এই যে নেকের নিচ দিক দিয়ে হচ্ছে আমাদের স্টেনোক্লেডোমাস্টাইড এবং ট্রাপিজিয়াসকে সাপ্লাই দিচ্ছে আমাদের অ্যাক্সেসরি নার্ভ। তাহলে অ্যাক্সেসরি নার্ভও অপশনও হবে না। তারপরে আমরা যদি দেখি ৪ নাম্বার অপশন, আরেকটা অপশন কি আছে? অপথলমিক ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে অপথলমিক ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ কি করে? এটা আমরা দেখি যে অপথলমিক ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ এটা আমাদের ফোরহেড অথবা মানে আপার ফেস বা ফোরহেডে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই প্যারাটিড গ্ল্যান্ডের সাথে রিলেটেড হচ্ছে আমাদের একমাত্র হচ্ছে কি?
গ্রেটার অরিকুলার নার্ভ। তাহলে আনসার এখান থেকে আমরা বুঝতে পারি যে মোস্ট পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে যে সুপারফিশিয়াল প্যারোটিক্টমি। সুপারফিশিয়াল প্যারোটিক্টমি সবচেয়ে বেশি মানে সুপারফিশিয়াল প্যারোটিক্টমি করলে আমাদের মোস্ট ওপেনলি ড্যামেজ হতে পারে গ্রেটার অরিকুলার নার্ভ। তাহলে আনসারটা আমাদের কারেক্ট, গ্রেটার অরিকুলার নার্ভ। তাহলে আমরা সেকেন্ড আরেকটা কোশ্চেনে চলে যাই যে এই কোশ্চেনে কি বলা হয়েছে? এ বিল্ডার ফল অফ এ ladder while laying roof tiles. He sustained a burst fracture of lumbar 2. The MRI scan shows complete nerve transaction at this level. As a result of the injury, which clinical sign will not be present initially? হ্যাঁ, এখানে বলা হয়েছে ফ্লাসিড প্যারালাইসিস অফ দ্য লেগ, এক্সটেন্সর প্লান্টার রেসপন্স, সেন্সরি লস ইন দ্য লেগ, ইনকন্টিনেন্স, অ্যারেফ্লেক্সিয়া। আচ্ছা, প্রথমে আমাদের ক্লু দেখব। আমাদের কি ক্লু দেওয়া আছে? তো এই কোশ্চেন থেকে আমরা প্রথমে একটা ক্লু দেওয়া আছে যে কমপ্লিট নার্ভ ট্রানজেকশন, ঠিক আছে? তাহলে কমপ্লিট নার্ভ ট্রানজেকশন একটা আমাদের ক্লু। তারপরে বলছে যে এটা ইনিশিয়ালি উইল নট প্রেজেন্ট ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়ালি কি সিম্পটম আছে এটা আমাদের জানতে হবে। তারপরে এটা নট, এই এই সিম্পটমগুলো ক্লিনিক্যাল সাইনটা ইনিশিয়ালি কোনটা পাওয়া যাবে না সেটাই আমাদের আনসার। তাহলে আমাদের ফ্র্যাকচারের আরেকটা কি বলছে যে লাম্বার টু যেই সেগমেন্ট আছে সেই এখানে কি হচ্ছে ফ্র্যাকচার হইতেছে। তা ফ্র্যাকচার হলে অবশ্যই স্পাইনাল, যেহেতু আমাদের বলছে ইনিশিয়ালি, তাহলে আমরা বলতে পারি যে এটা একুট ফেজের কারণে হতে পারে। তো একুট ফেজের কারণে লাম্বার 2 বরাবর স্পাইনাল ইনজুরি হতে পারে। এই যে আমরা বলছি একুট ফেজ থেকে আমাদের স্পাইনাল ইনজুরি হতে পারে। স্পাইনাল ইনজুরি থেকে স্পাইনাল শক হতে পারে। তাহলে প্রথমে আমরা যদি একটা স্পাইনাল শক হয় অথবা স্পাইনাল যে সেগমেন্ট আছে ওই সেগমেন্টে কোনো ইনজুরি হয় বা কমপ্লিট নার্ভ ট্রানজেকশন হয়, তাহলে আমাদের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের ইফেক্ট হবে। তাহলে লোয়ার মোটর ইফেক্ট কি আছে? আমাদের ফার্স্ট ইনিশিয়ালি আমাদের লোয়ার মোটর ইফেক্ট হবে, তারপরে আমাদের আপার মোটর নিউরন ইফেক্ট হবে। তাহলে আমরা এখানে দেখি যে এখানে দেখা যাচ্ছে ফ্লাসিড প্যারালাইসিস, তারপরে হচ্ছে এটা একটা লোয়ার মোটর নিউরন ইফেক্ট, তারপরে আমাদের এই সেন্সরি লক, এটা লোয়ার মোটর ইনকন্টিনেন্স, লোয়ার মোটর নিউরন ইফেক্ট, তারপরে এই অ্যারেফ্লেক্সিয়া, এটাও লোয়ার মোটর নিউরন ইফেক্ট। আমরা বলতে পারি যে স্পাইনাল শক যদি হয় তাহলে আমরা বলতে পারি যে টেম্পোরাল লস অফ রিফ্লেক্সটা কমে যাবে, ফ্লাসিডিটি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা মাত্র সিম্পটম আছে যেটা হচ্ছে সাইন হচ্ছে এক্সটেন্সর প্লান্টার রেসপন্স, এক্সটেন্সর প্লান্টার রেসপন্স। এইটা হচ্ছে আমাদের একমাত্র হচ্ছে আমাদের আপার মোটর নিউরন লেশন। যেহেতু আমাদের এখানে কোশ্চেন বলা হয়েছে যে উইল নট প্রেজেন্ট, এখানে বলতেছে যে নট কোন জিনিসটা হচ্ছে থাকে না ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়ালি কোন থাকে না, যেটা আপার মোটর নিউরনের সমস্যা, তাহলে আমাদের আনসার হবে যে এক্সটেন্সর প্লান্টার রেসপন্স। তাহলে আমাদের ক্লু থেকে আমরা একটা আনসার পাইছি যে এটা হচ্ছে অবশ্যই লোয়ার মোটর নিউরন হবে না, এটা মানে আপার মোটর নিউরনের হবে, কারণ এটা ইনিশিয়ালি হইতেছে না, সেই জন্য আমরা মানে ক্লু থেকে পাইছি। তারপরে এটার একটা ব্যাখ্যা আমরা এখানে এই যে এখানে এক্সপ্লানেশন দিছি। তারপরে হোয়াই আদার অপশন, ওই যে আদার অপশন কেন ইনকারেক্ট হবে? কারণ আদার অপশন সবগুলো হচ্ছে ইনিশিয়ালি আমাদের লোয়ার মোটর নিউরনের যে ইফেক্টগুলো এগুলো দেয়, যেমন ফ্লাসিড প্যারালাইসিস, তারপর সেন্সরি লস ইন দ্য লেগ, ইনকন্টিনেন্স, অ্যারেফ্লেক্সিয়া। তাহলে এই যে এই কোশ্চেন থেকে আমরা কি শিখতে পাই? একটা স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে, তাহলে স্পাইনাল শক হবে, তাহলে ফ্লাসিড প্যারালাইসিস হবে, রিফ্লেক্স হবে, কিন্তু বেবিনিস্কি সাইন যেটা এক্সটেন্সর প্লান্টার রেসপন্স সেটা কিন্তু প্রথমে আসবে না, সেটা হবে লাস্টে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি, দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ব্রাঞ্চ অফ দ্য থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি। তাহলে এখানে আমাদের কি ক্লু দেওয়া আছে? ক্লু দেওয়া আছে যে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি, মানে একটা ক্লু আমরা পাইলাম যে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি, আর বলছে ব্রাঞ্চ, তার মানে আমাদেরকে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি জানতে হবে এবং থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারির ব্রাঞ্চ জানতে হবে। তাহলে আমরা অ্যানাটমিতে চলে যাই যে অ্যানাটমিতে এক্সিলারি আর্টারি কিভাবে ব্যাখ্যা বলা হয়েছে, যে অ্যানাটমিতে এক্সিলারি আর্টারি শুরু হয়েছে যে ফার্স্ট স্ট্রিপ ফার্স্ট স্ট্রিপ থেকে, মানে ফার্স্ট স্ট্রিপ থেকে শুরু হয়েছে, ফার্স্ট স্ট্রিপ শেষ, আর টেরিস মেজর মাসেলের পর্যন্ত আমাদের এক্সিলারি আর্টারি। তো এক্সিলারি আর্টারি তিনটা পার্ট, কটা পার্ট? তিনটা পার্ট। একটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট, একটা হচ্ছে থার্ড পার্ট। ফার্স্ট পার্টে আলোচনা মানে ফার্স্ট পার্টে একটা ব্রাঞ্চ দেয়, সেকেন্ড পার্টে দুইটা ব্রাঞ্চ দেয়, থার্ড পার্টে তিনটা ব্রাঞ্চ দেয়। তার মানে একদম ইজি মনে রাখা যে তিনটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তিনটা পার্টে তিনটা ব্রাঞ্চ, ফার্স্ট পার্টে একটা ব্রাঞ্চ দেয়, সেকেন্ড পার্টে দুইটা ব্রাঞ্চ দেয় এবং থার্ড পার্টে তিনটা ব্রাঞ্চ দেয়। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট পার্টে বলছি আমরা একটা ব্রাঞ্চ দেয়, কি একটা ব্রাঞ্চ দেয়? এই যে এখানে আনসার আছে যে ফার্স্ট পার্টে আমাদের যে এই যেটা, এই আর্টারিটা, আমরা এটা কালার যদি একটু এই যে এইটা যদি আমরা দিই, এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে? এটা যদি আমাদের সুপিরিয়র থোরাসিক আর্টারি, সুপিরিয়র থোরাসিক আর্টারি, এই যে আমাদের ফার্স্ট পার্টের ব্রাঞ্চ। সেকেন্ড পার্ট হচ্ছে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি, থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। এই যে আমাদের আচ্ছা ফার্স্ট পার্ট আমরা কতটুকু? ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রিপ থেকে শুরু করে
এই যে পেক্টোরালিস মাইনর মাসল পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আর এই যে পেক্টোরালিস মাইনর মাসলের বিহাইন্ডে থাকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আর পেক্টোরালিস মাইনর থেকে এই টেরিস মেজর মাসল পর্যন্ত হচ্ছে আমাদের থার্ড পার্ট। তাহলে আমরা বলতেছিলাম কি, ফার্স্ট পার্টে একটা ব্রাঞ্চ কি, সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড পার্টে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি, আর একটা হচ্ছে এখান থেকে এই যে ব্রাঞ্চটা, এটার নাম হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি। আচ্ছা, আমরা বলছিলাম থার্ড পার্টে ৩ টা ব্রাঞ্চ। ৩ টা ব্রাঞ্চ কি, কি? একটা হচ্ছে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স আর্টারি, হ্যাঁ? এই যে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স আর্টারি। আর হচ্ছে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স আর্টারি। আর একটা নিচের দিকে আছে আমাদের সাব স্ক্যাপুলার আর্টারি। তাহলে আমাদের অ্যানাটমি থেকে আমরা কোন পার্টের কোন ব্রাঞ্চ এটা আমরা কিন্তু জেনে ফেলছি। কিন্তু আমাদের কোয়েশ্চেন করছে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি। তাহলে আমরা অপশনগুলো দেখি। অপশনগুলো কি বলছে? প্রথম বলছে সুপিরিয়র থোরাসিক আর্টারি। আমরা সুপিরিয়র থোরাসিক আর্টারি পাইছি। কোথায় পাইছিলাম? এই যে সুপিরিয়র থোরাসিক আর্টারি এখানে পাইছিলাম। তো সুপিরিয়র থোরাসিক আর্টারি হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের ব্রাঞ্চ। সেজন্য আমরা বলতে পারি এটা থার্ড পার্টের ব্রাঞ্চ না। তাহলে এটা হবে আনসার বন না। ল্যাটারাল থোরাসিক আর্টারি হচ্ছে আমরা পাইছি যে এই যে ল্যাটারাল থোরাসিক আর্টারি হচ্ছে আমরা সেকেন্ড পার্টের ব্রাঞ্চ। ঠিক আছে? তাহলে এটা আনসার না। তারপরে আমরা পাইছি ডরসাল স্ক্যাপুলার আর্টারি। ডরসাল স্ক্যাপুলার আর্টারি কি? ডরসাল স্ক্যাপুলার আর্টারি হচ্ছে এখানে এখানে যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট কোনটার ব্রাঞ্চ না। এটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ। কার ব্রাঞ্চ? সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ। তারপর আমরা দেখি থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি, হ্যাঁ? তাহলে থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি কোনটা? এই যে এখানে। থোরাকোঅ্যাক্রোমিয়াল আমাদের সেকেন্ড পার্টের ব্রাঞ্চ। সেহেতু এটাও আমাদের আনসার হবে না। তারপরে আমরা দেখি পোস্টেরিয়র সারকমফ্লেক্স হিউমেরাল আর্টারি। তাহলে আনসারটা হবে পোস্টেরিয়র সারকমফ্লেক্স হিউমেরাল আর্টারি। এই যে পোস্টেরিয়র সারকমফ্লেক্স হিউমেরাল আর্টারি হচ্ছে আমাদের থার্ড পার্টের ব্রাঞ্চ। তাহলে আমাদের ক্লু জানলাম, ক্লু থেকে আমরা থার্ড পার্টের ব্রাঞ্চ জাস্টিফিকেশন দেখলাম, আদার অপশন কেন না এটাও জানলাম। ঠিক আছে? এক্ষেত্রে আমাদের মেমোরি কি হচ্ছে, এই এক্সিলারেটরি ব্রাঞ্চগুলো আমাদের কি জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা ৪ নাম্বার কোয়েশ্চেন। একজন enthusiastic surgical registrar undertake his first solo splenectomy. The operation is far more difficult than anticipated, and the registrar leave a tube drain to the splenic bed at the end of the procedure. Over the following 24 hours, approximately 500 ml of clear fluid has entered the drain. Biochemical testing of the fluid is most likely to reveal. এখানে কোশ্চেনটা করা হয়েছে একটা স্প্লেনিক, মানে কোশ্চেনের মানে পড়ার পর আমরা বুঝতে পারছি যে একটা স্প্লেনিক টিউব অপারেশন হয়েছে। তারপর একটা ড্রেন টিউব দেওয়া হয়েছে। এই ড্রেন টিউব দেওয়ার পরে 500 ml ক্লিয়ার ফ্লুইড পাওয়া গেছে। সেই ক্লিয়ার ফ্লুইড থেকে আমাদের কি বায়োকেমিক্যাল টেস্ট আমরা জানতে পারি। যে আমরা এখন প্রথমে আমরা দেখি ক্লু দেখি কি, কি ক্লু দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমাদের এখানে আমরা যদি দেখি ক্লুগুলা দেওয়া, প্রথমে হচ্ছে আমাদের ক্লুগুলো আমরা দেখি যে এখানে দেওয়া আছে ক্লু হচ্ছে একটা স্প্লেনিকটমি, হ্যাঁ? আমাদের একটা ক্লু হচ্ছে যেখানে বলা হয়েছে যে একটা স্প্লেনিকটমি অপারেশন হয়েছে। আচ্ছা, তারপরে একটা ডিফিকাল্ট সার্জারি বুঝলাম, এটা অপারেটিভ প্রসিডিউর যার কারণে একটা প্রবলেম হয়েছে। তারপরে ক্লিয়ার ফ্লুইড ইন দ্য স্প্লেনিক বেড ড্রেন। তাহলে আমাদের এই যে 500 ml ক্লিয়ার ফ্লুইড পাওয়া গেছে, 500 ml ক্লিয়ার ফ্লুইড পাওয়া গেছে, এটা একটা ক্লু। তাহলে স্প্লেনিকটমি অপারেশন করা হয়েছে, 500 ml ক্লিয়ার ফ্লুইড পাওয়া গেছে, এটা একটা ক্লু। তারপরে এই যে ক্লিয়ার ফ্লুইড পাওয়া গেছে, তার মানে কি স্প্লেনিকটমি করা গেছে। এখন আমরা অপশনগুলো দেখি। তাহলে এটা আমরা বলতেছি যে যেহেতু স্প্লেনিক বেডের সাথে এই যে আমরা বলে দিচ্ছি না স্প্লেনিক বেডের কাছাকাছি, স্প্লেনিক বেডের সাথে আমরা বলতে পারি টেল অফ দ্য পেনকিয়াস, হ্যাঁ? তাহলে আমরা বলতে পারি যে পেনকিয়াসের কোনো ফ্লুইড হতে পারে, হ্যাঁ? তো আমরা বলতে পারি পেনকিয়াস থেকে কি সিক্রেশন হতে পারে? পেনকিয়াস থেকে আমরা অ্যামাইলেজ সিক্রেশন হতে পারে। এখানে আমরা কিন্তু অপশন দেখি যে এখানে লেখা আছে অপশন হচ্ছে অ্যামাইলেজ। তাহলে আনসারটা অ্যামাইলেজ হতে পারে। আচ্ছা, আমরা এখন এটা আমাদের It's 12. জাস্টিফিকেশন পাইছি যে এটা হচ্ছে এই কি এই কি বলে জাস্টিফিকেশন পাইছি এটা আমরা পেনকিয়াস থেকে সিক্রেশন হইতে পারে। এখন আরো অপশন আমরা দেখি যে এলিভেটেড ক্রিয়েটিনিন, হুম? আদার অপশনগুলো কেন ইনকারেক্ট হবে? এলিভেটেড ক্রিয়েটিনিন যেহেতু ক্রিয়েটিনিন সেটা হচ্ছে রেনাল সাথে সম্পর্কিত। এটা নট স্প্লিনের সাথে সম্পর্কিত না। তো এটা আমরা বলতে পারি ইউরিন লিকের কারণে হতে পারে। অথবা ট্রাইগ্লিসারাইড, এটাও আমরা বলতে পারি যে কাইল লিক মানে বাইলেসিড লিকের কারণে হতে পারে। সেটাও নট স্প্লিনিকের সাথে সম্পর্কিত নয়। গ্লুকাগন এটা হরমোন, এটাও স্প্লিনিক এর সাথে সম্পর্কিত নয়। আর নানানের ব্যাপার তো নানাভাবে বলবই। তাহলে আমাদের এখানে অ্যানাটমিটা দেখলে বোঝা যায় যে এখানে কেন আমরা এটা বলছি যে এই যে স্প্লিন, স্প্লিনটা স্প্লিনের বেড বরাবর থাকে কি? টেল অফ দ্য পেনকিয়াস। তাহলে টেল অফ দ্য পেনকিয়াস মানে টেল অফ দ্য পেনকিয়াস থেকে যেই সিক্রেশন হতে পারে সেই সিক্রেশনটাই আনসার হতে পারে। কারণ আমাদের কোয়েশ্চেন আসছে যে বায়োকেমিক্যাল টেস্টিং অফ দ্য ফ্লুইড ইজ মোস্ট লাইকলি, এই যে বায়োকেমিক্যাল ফ্লুইডটা পাইলাম এই ফ্লুইডটা থেকে কি পাওয়া যেতে পারে? যেহেতু স্প্লিনিক বেডের সাথে টেল অফ দ্য পেনকিয়াসটা রিলেটেড সেজন্য আমরা বলতে পারি যে এটা পেনকিয়াসের সিক্রেশন হতে পারে। আনসার
ওকে। তাহলে আমাদের এই যে স্প্লেনেক্টমি অপারেশন হলে যে নিয়ার টেল অফ দ্য পেনকেস এটা এমআরএস রাইজেস। ঠিক আছে? আচ্ছা। তো আমরা ৫ নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। যে এখানে আমরা আ আচ্ছা, ১ম এ আমরা অপশনটা দেখি তারপর আমরা ছবি দেখব। ওকে। যে 53 আর ওল্ড ম্যান ইজ টু আন্ডারগো এ থাইরয়েডেক্টমি হুইচ নার্ভ ইজ এট গ্রেটেস্ট রিস্ক। তাহলে আমাদের কি ১ম এ বলা হয়েছে? ১ম এ একটা থাইরয়েডেক্টমি একটা অপারেশন হইছে। থাইরয়েডেক্টমি একটা অপারেশন হইছে, সেটাও একটা ক্লু। ঠিক আছে? তারপরে বলছে গেটার রিস্ক। সবচেয়ে বেশি গেটার রিস্ক কোনটা? হ্যাঁ? এই যে একটা গেটার রিস্ক। থাইরয়েডেক্টমি অপারেশন হইছে এবং গেটার রিস্ক। এর কোন নার্ভ ইনভলভ হইছে? হ্যাঁ? গেটার রিস্ক কোন নার্ভ ইনভলভ হইছে? তাহলে আমরা যদি যে বলতেছে নার্ভ এবং হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি যদি আমরা দেখি এখানে, থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি দেখলে আমরা বুঝতে পারবো এখানে কি মানে কি জন্য মানে নার্ভ ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এখানে আমরা দেখি যে থাইরয়েড গ্ল্যান্ডে এই নিচের দিক থেকে, এখানে দিয়ে নিচের দিক থেকে আর এই যে এই নিচের দিক থেকে এটা হচ্ছে রাইট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে লেফট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। এই ২ টা নার্ভ নিচের দিক দিয়ে সাপ্লাই দেয়। তারপর উপর দিক দিয়ে আমরা দেখি যে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ ২ দিক থেকে আসছে। এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ ২ দিক থেকে আসছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি আমরা থাইরয়েড কাটতে যাই তাহলে এই ৪ টা মানে ৪ টা বলতে ২ টা নার্ভ মানে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ আর হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ২ টা নার্ভের যেকোনো একটা কি হতে পারে? ইনজুরি হইতে পারে। তাহলে আমাদের অপশনে আমরা ২ টা মাথায় রাখলাম যে রিকারেন্ট রেঞ্জার নার্ভ অথবা এক্সটার্নাল রেঞ্জার নার্ভ অ ইনজুরি হতে পারে। তবে আ দে এ এবং দেখা গেছে যে সবচেয়ে বেশি মোস্ট কমনলি ইনজুরি হয় রিকারেন্ট রেঞ্জার নার্ভ। তাহলে আমাদের এখানে অপশনগুলো আমরা দেখি। এখানে দেখি হাইপোগ্লোসাল নার্ভ। তো হাইপোগ্লোসাল নার্ভ তো এখানে নাই। হাইপোগ্লোসাল নার্ভ কোথায় সাপ্লাই দেয়? হাইপোগ্লোসাল নার্ভ আমাদের টাং মাসেলে সাপ্লাই দেয়। কোথায় সাপ্লাই দেয়? টাং মাসেলে সাপ্লাই দেয়। তারপরে আনসা সার্ভাইকালিস এটা কোথায় সাপ্লাই দেয়? স্ট্রেপ মাসেল, হ্যাঁ? স্ট্রেপ মাসেলকে সাপ্লাই নেকের যে স্ট্রেপ মাসেল আছে ওখানে সাপ্লাই দেয়। তাইলে এটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত না। তারপরে অ্যাক্সেসরি নার্ভ এটাও আমরা দেখছি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে স্টার্নাক্লেইডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস মাসেলকে সাপ্লাই দেয়। এটাও কি থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত না। তারপরে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ এটাও কি? এটা সাবমেন্ডিবুলার রিজনে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দেয়। সেক্ষেত্রে এটাও কি না? থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত না। থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত কি? রিকান রেঞ্জার নার্ভ আর হচ্ছে এক্সটার্নাল রেঞ্জার নার্ভ। যেহেতু এখানে এক্সটার্নাল রেঞ্জার নাই এবং মোস্ট কমন হ্যাঁ? গ্রেটেস্ট রিস্ক বলছে। গ্রেটেস্ট রিস্ক মানে অবশ্যই আমরা মনে রাখবো যে এটা হচ্ছে রিকারেন্ট লেরেঞ্জিয়াল নার্ভ। তাহলে আনসারটা কি হবে? রিকারেন্ট লেরেঞ্জিয়াল নার্ভ। আচ্ছা। এই যে এখানে লিখে রেখেছি থাইরয়েডেক্টমি ১ম এ রিকারেন্ট লেরেঞ্জিয়াল নার্ভ ফার্স্ট চিন্তা করতে হবে। আচ্ছা। হুইচ অফ দ্য নার্ভ listed below is responsible for providing innervation to the lower molar teeth হ্যাঁ লোয়ার মোলার টিতে আমরা একটা ক্লু দেখি কি ক্লু দেওয়া আছে হ্যাঁ লোয়ার মোলার টিথ এর একটা ক্লু হ্যাঁ লোয়ার মোলার টিথ একটা ক্লু তাহলে আমাদের লোয়ার মোলার টিথ একটা আমরা আমাদের বলতে হবে যে আমাদের লোয়ার মোলার টিথ এই যে এখানে নিচের দিকে তাহলে এটা তো মেন্ডিবুলার উপরে তো মেক্সিলা তাহলে মেন্ডিবুলার যে টিথগুলো আছে এই টিথগুলোতে কে সাপ্লাই দেয় তারপরে বলছে স্পেসিফিক নার্ভ বলতেছে যে কোন নার্ভটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে এই যে হুইচ নার্ভ আমাদের চাইতেছে ঠিক আছে আচ্ছা, টিথ ইনারভেশন এখন কামস ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য আমরা বলতে যে এই যে নিচের দিকে মেন্ডিবুলার তাহলে তো অবশ্যই বুঝতে যে এটা একটা মেন্ডিবুলার ডিভিশনের কোনো ব্রাঞ্চ হবে। তাহলে মেন্ডিবুলার ডিভিশনের কোনো নার্ভ হবে আরকি। তাহলে আমরা যদি একটা ছবি দেখি তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এখানে আমরা যদি দেখি এই যে এখানে ছবিটা দেখি। এখানে দেখা যায় এই যে এখানে আমাদের অপথলমিক ডিভিশন উপরের দিকে হচ্ছে আমাদের এই যে এখানে আছে অপথলমিক ডিভিশন গেছে। তারপর উপর এখান থেকে একটা ব্রাঞ্চ যে রয়েছে আমাদের আপার মোলার টিথ। হুম? আপার মোলার টিথে এসে মেক্সিলারি ব্রাঞ্চ দিছে। ঠিক আছে? আপার মোলার টিথ এই যে মেক্সিলারি ডিভিশন এই যে মেক্সিলারি ডিভিশন হ্যাঁ? এখানে আবার সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। এটা কার ব্রাঞ্চ? মেক্সিলারি ব্রাঞ্চ হ্যাঁ? আচ্ছা। এখান থেকে একটা ব্রাঞ্চ বের হইছে মেন্ডিবুলার ব্রাঞ্চ। এই মেন্ডিবুলার ব্রাঞ্চ থেকে আমাদের এই যে লোয়ার মোলার টিথ এই যে লোয়ার মোলার টিথকে আমাদের সাপ্লাই দিচ্ছে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। কি নার্ভ দিতেছে? ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। তো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ হচ্ছে কার ব্রাঞ্চ? ইটস মেন্ডিবুলার ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে? এটা আবার ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। ঠিক আছে? আচ্ছা। এই যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ আমাদের কোয়েশ্চেন করছে কি? যে লোয়ার মোলার টিথে কোনটা দেয়? তাহলে লোয়ার মোলার টিথ অবশ্যই দেখি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ আর এটা হচ্ছে মেন্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ। তাহলে আমাদের আনসার হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। তাহলে আমাদের এখানে ব্রাঞ্চটা আমাদের শিখতে হবে। যে উপরের দিকে যে আপার মোলার টিথ আছে সেটা হচ্ছে সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, নিচের দিকে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য মেক্সিলারি নার্ভ আর হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অফ দ্য মেন্ডিবুলার
ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে আমাদের এটা আমরা ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ কেন হয়েছে এটা আমরা জেনে ফেলছি। আচ্ছা, এখন বাকি অপশনগুলা, যে বাকি অপশনগুলো কোথায় সাপ্লাই দেয়, যেমন গ্রেটার প্যালাটাইন, গ্রেটার প্যালাটাইনের সাপ্লাই দেয় হার্ট প্লেটকে, গ্রেটার প্যালাটাইন সাপ্লাই দেয় কি হার্ট প্লেটকে, তার নেজো প্লেট কি দেয় অ্যান্টেরিয়র প্লেটকে, জাইগোমেটিক করে দেয় চিক বা জাইগোমা রিজনকে সাপ্লাই দেয়। ম্যান্ডিবুলার ডিভিশন কারে দেয়, এই যে প্যারেন্ট নাম, ঠিক আছে, ওই যে আমাদের প্যারেন্ট নাম, মানে এই যে ইনফেরিয়র নাম, এটার উপরের যে এটাকে সেটা হচ্ছে আমাদের বলছে, কিন্তু কোশ্চেনে বলছে যে হুইচ অফ দ্য নার্ভ লিস্টেড বিলো ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং ইনারভেশন, মানে স্পেসিফিক আমাদের কোন নার্ভটা জানতে চাইছে, এই জন্য আমরা ম্যান্ডিবুলার নার্ভ হবে না, এটা হবে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, কারণ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ স্পেসিফিকভাবে ওখানে সাপ্লাই দেয়। যদি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভের অপশন না থাকতো তাহলে আমরা ম্যান্ডিবুলার ডিভিশন টাইজের নার্ভ আনসার দিতে পারতাম। 7 number question. A 73-year-old lady with long-standing atrial fibrillation developed a cold and pulseless white arm. Brachial embolus is suspected and brachial embolectomy is performed. Which of the following structure is at greatest risk of injury during this procedure? তাহলে আমাদের কি এখানে আগে আমরা ক্লু খুঁজি। প্রথম বলছে ব্রাকিয়াল, কি বলছে ব্রাকিয়াল অ্যাম্বুলেক্টমি করা হয়েছে, ব্রাকিয়াল অ্যাম্বুলেক্টমি, হ্যাঁ এটা একটা অপশন, একটা ক্লু। তারপর বলছে যে মানে ব্রাকিয়াল অ্যাম্বুলেক্টমি করা হয়েছে, তাহলে কোন স্ট্রাকচারটা কেটেছে, কোন মানে ব্রাকিয়াল অ্যাম্বুলেক্টমি যদি করতে চাই তাহলে কোন স্ট্রাকচারটা বেশি ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে, মানে হুইচ স্ট্রাকচার ইজ ইনজুরি রিস্ক অফ ইনজুরি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন স্ট্রাকচারটা ব্রাকিয়াল আর্টারি খুব কাছে বা ক্লোজেস্ট, হ্যাঁ এটা আমাদের এই জিনিসটা জানতে হবে। তাহলে আমরা একটু ছবি দেখে আসি। ছবিতে আমরা যদি দেখি এখানে, এখানে একটা ছবি দেখি। আচ্ছা, এখানে আমরা যদি দেখি এই যে ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, হ্যাঁ ব্রাকিয়াল আর্টারি কোনটা, এই যে এটা, এই যে লাল, হ্যাঁ এটা এই যে ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি পরে রেডিয়াল আর্টারি এবং আনার আর্টারি হয়ে আসছে। তারপরে আচ্ছা এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, হ্যাঁ এটা ব্রাকিয়াল আর্টারি। আচ্ছা এই যে ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারির সাথে এই যে সবচেয়ে কাছের, সবচেয়ে কাছের এই যে এটা কি, এই যে সবচেয়ে কাছে, ঠিক আছে। আমরা আরেকটা কালার যদি আমরা এটা দিই, এই যে এটা দিয়ে দিই, এটা হচ্ছে সবচেয়ে কাছের, তাই না, এটা সবচেয়ে কাছের, এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের, তাই না, এটা। আর এটা কি, এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ, এটা আমাদের কি, এটা আমাদের মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। তাহলে এই যে মিডিয়ান নার্ভ, এই যে লেখা আছে মিডিয়ান নার্ভ, হ্যাঁ এখানে মিডিয়ান নার্ভ লিখে রাখছে। আচ্ছা এই যে মিডিয়ান নার্ভ, এই মিডিয়ান নার্ভ হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট। তাহলে আমরা ব্রাকিয়াল এম্বেক্টমি, ব্রাকিয়াল যদি আমরা কেটে ফেলি, ব্রাকিয়াল যদি আমরা ব্রাকিয়াল আর্টারিটা যদি আমরা কেটে ফেলতে চাই, তাহলে অবশ্যই এটার কাছের যে স্ট্রাকচারটা, মানে ক্লোজেস্ট যে স্ট্রাকচার, সেটা ইনজুরি হতে পারে, কারণ এটা একটার সাথে এটা ওতপ্রোত জড়িত, এটার সাথে এটা ক্রস করে, তাই না, এটা একটা ক্রস করে। যে যদি এইটা ক্লোজেস্ট স্ট্রাকচার হয় তাহলে আমাদের অবশ্যই কি করতে পারবে, এটা ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে যদি আমরা ব্রাকিয়াল এম্বুলেক্টমি করতে চাই। তাহলে আমাদের আদার অপশনগুলো দেখি, রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ হচ্ছে পোস্টেরিয়র রেডিয়াল গ্রুপ, এই যে এটা কিন্তু পোস্টেরিয়রলি, হ্যাঁ এটা পোস্টেরিয়রলি যায়। তারপর এটা হচ্ছে সেফালিক ভেন, এটাও আমাদের সুপারফিশিয়াল এবং ল্যাটারালি, হ্যাঁ এটারও ল্যাটারালি থাকে, এই পাশে এদিক দিয়ে থাকে, এদিক দিয়ে থাকে, হ্যাঁ সুপারফিশিয়াল এবং ল্যাটারালি থাকে। আচ্ছা আলনার নার্ভ, আলনার নার্ভ হতে পারে না, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটি হবে মিডিয়ান নার্ভ, যেহেতু মিডিয়ান নার্ভ হচ্ছে আমাদের কি করে, এটা একদম ক্লোজেস্ট, একটার সাথে একটা ক্রস করে থাকে, এখানে ক্রস করে, ঠিক আছে, এই ক্রস করে থাকে মিডিয়ান নার্ভটা ব্রাকিয়াল আর্টারির সাথে। সেহেতু আমরা যদি ব্রাকিয়াল এম্বোলেক্টমি করি অবশ্যই কি করবে, ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হওয়ার, মানে ব্রাকিয়াল আর্টারির সাথে মিডিয়ান নার্ভ ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে। তাহলে ব্রাকিয়াল আর্টারি অবশ্যই আমাদের কি চিন্তা করতে হবে, ব্রাকিয়াল মিডিয়ান নার্ভ চিন্তা করতে হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন আমরা দেখি, হোয়াট ইজ দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য মেল স্পঞ্জি ইউরেথ্রা। তাহলে মেল স্পঞ্জি ইউরেথ্রা আমরা কি হইতে পারে, মেল স্পঞ্জি ইউরেথ্রা, তাহলে স্পঞ্জি ইউরেথ্রা আমরা বলি যে স্পঞ্জি ইউরেথ্রা হচ্ছে আমাদের ডিস্টাল ইউরেথ্রা। আমরা একটা ছবি দেখি তাহলে আরো ক্লিয়ার হবে ছবিগুলা দেখলে। এই যে, এই যে এখানে আমরা যদি দেখি, এই যে এখানে এই যে এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার এবং এই যে পেলভিক ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রামের নিচে এটা হচ্ছে আমাদের ডিস্টাল ইউরেথ্রা, এটা আমার ডিস্টাল ইউরেথ্রা। এই ডিস্টাল ইউরেথ্রা, এই ডিস্টাল ইউরেথ্রাতে কোথা থেকে হতে পারে, এখানে আমরা দেখি যে ডিস্টাল ইউরেথ্রা থেকে আসে হচ্ছে এটার উপরের পার্টটা থেকে যাবে সুপারফিশিয়াল, আর নিচের দিক দিয়ে ডিপ ইনগুলার লিম্ফ নোড। তাহলে আমাদের এই ডিস্টাল ইউরেথ্রা আর এই যে
মানে আপার যেটা উপরের ইউরেথ্রা যেটা আপার পার্ট অফ দ্য ইউরেথ্রা এটা হতে যাবে আমাদের ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড, ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড। তাহলে আমাদের এই যে ডিস্টাল ইউরেথ্রা প্রথমে যাবে ডিপ, তারপরে সুপারফিশিয়াল, ঠিক আছে? ডিপ এবং সুপারফিশিয়াল। তাহলে আমরা দেখি এই যে এখানে হচ্ছে তো লিম্ফেটিক ড্রেনেজ, হ্যাঁ? এটা একটা ক্লু। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্পঞ্জি ইউরেথ্রা। স্পঞ্জি ইউরেথ্রা কি? তাহলে স্পঞ্জি ইউরেথ্রা আমাদের ডিস্টাল ইউরেথ্রা আমরা জানি, ঠিক আছে? তাহলে লিম্ফ ড্রেনেজ কি? অ্যানাটমিক্যাল সেগমেন্ট আমরা দেখতেছি, ঠিক আছে? ডিস্টাল প্যানাল স্ট্রাকচার যেটা ইনগুলো, তাহলে আল্টিমেটলি সেটা ওই যে মানে আপার পার্টে যাবে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড, আর একদম লোয়ার পার্টে যাবে হচ্ছে ডিপ ইনগুলার লিম্ফ নোড। ডিপ থেকে তারপরে সুপারফিশিয়াল যাবে, হ্যাঁ? ডিপ ইনগুলার নোড টু। আচ্ছা ৯ নম্বর কোয়েশ্চেন আমরা দেখি যে হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইজ রেসপন্সিবল ফর দ্য মোটর ইনারভেশন অফ দ্য স্টেরনোক্লেডোমাস্টয়েড। তো স্টেরনোক্লেডোমাস্টয়েড, ঠিক আছে? স্টেরনোক্লেডোমাস্টয়েডের আমাদের কি দেবো? আমরা দেখি যে এখানে ক্লু দেওয়া আছে কি স্টেরনোক্লেডোমাস্টয়েডের। আমরা ক্লু যদি দেখি এটা কি দেওয়া আছে যে স্টেরনোক্লেডোমাস্টয়েড একটা ক্লু। তারপরে বলছে মোটর সাপ্লাই, এই যে মোটর ইনারভেশনটা, আরেকটা বলছে স্টেরনোক্লেডোমাস্টয়েড। এটা হচ্ছে আমার ২ টা ক্লু। তাহলে আমাদের বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মোটর সাপ্লাই। তারপরে ছবিটা দেখি। ছবিটা দেখলে বোঝা যাইতেছে যে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমাদের যদি সাপ্লাইটা দেখি যে এখান থেকে এই যে সাপ্লাইটা দিচ্ছে একটা ট্রাপিজিয়াসকে, আবার দিতেছে স্টেরনোক্লেডোমাস্টাইন। তাহলে স্টেরনোক্লেডোমাস্টাইনের মোটর সাপ্লাই কি দেয়? অবশ্যই অ্যাক্সেসরি নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ। তাহলে বাকিগুলো কি? আনসা সার্ভাইকালিস আমরা আগেই পড়ছিলাম স্ট্রেপ মাসলরে দেয়, তারপর হাইপোগ্লোসাল দেয় টাং মাসলকে, ফেসিয়াল দেয় হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, যেটা আমাদের ফেসিয়াল যে এক্সপ্রেশন করতে চাই সে ফেসিয়াল নার্ভে সাপ্লাই দেয়, আর ভ্যাগাস দেয় লেরিংস বা ফেরিংসে সাপ্লাই দেয়, ঠিক আছে? লেরিংস এবং ফেরিংসে সাপ্লাই দেয়। তাহলে আমরা বলতে পারি যে স্টেরনোক্লেডোমাস্টাইন এবং ট্রাপিজিয়াসে কিন্তু কোথায় সাপ্লাই দেয়? অ্যাক্সেসরি নার্ভ, ঠিক আছে? আচ্ছা ১০ নম্বর কোয়েশ্চেন, দ্য হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ডাজ নট পাস anterior টু দ্য ল্যাটারাল মেলুলাস। তাহলে এখানে ল্যাটারাল মেলুলাস হচ্ছে একটা ক্লু, হ্যাঁ? এটা ক্লুটা কি? যে এখানে বলা হয়েছে যে anterior টু দ্য ল্যাটারাল মেলুলাস। তাহলে anterior টু দ্য ল্যাটারাল মেলুলাস এর একটা ক্লু। তারপরে বলতেছে যে তাহলে আমাদের পোস্টেরিয়রলি কি থাকে এটাও জানতে হবে। কারণ কি? এখানে বলছে যে ডাজ নট পাস, মানে anteriorly কোন জিনিসগুলা পাস করে না। তাহলে আমাদের আগে প্রথমে জানতে হবে anterior কি যায়, সেই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে ছবিগুলো দেখি তাহলে আমাদের মনে থাকবে যে প্রথমে অপশন আছে যে anterior tibial artery। anterior tibial artery কোন দিক দিয়ে যায়? আমাদের ল্যাটারাল মেলুলাস হচ্ছে এইটা। ল্যাটারাল মেলুলাস হচ্ছে এটা, হ্যাঁ? ল্যাটারাল মেলুলাস। অথবা ছবিতে আরেকটা ছবি নিয়ে আসছি। এখানে হচ্ছে এই যে এটি হচ্ছে ল্যাটারাল মেলুলাস। তাহলে ল্যাটারাল মেলুলাস অথবা এখানে যদি আমরা দেই এটা ল্যাটারাল মেলুলাস। তো ল্যাটারাল মেলুলাসের সামনের দিক দিয়ে, হ্যাঁ? এই সামনের দিক দিয়ে যায় এই যে এখানে কি এটা anterior tibial artery। তাহলে আমরা বলতে পারি যে anterior tibial artery হচ্ছে একটা, এটা কি? anterior tibial artery একটা হচ্ছে সামনের দিক দিয়ে যায়, anteriorly দিয়ে যায়। সেজন্য এটা আনসার হবে না। আচ্ছা extensor digitorum longus, extensor digitorum লঙ্গাস, এই যে এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস এটা কিন্তু সামনের দিক দিয়ে যায়, হ্যাঁ? এই যে ল্যাটারাল মেলুলাস এটার কিন্তু সামনের দিক দিয়ে যায় কোনটা? এই যে এইটা। এটা এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস টেন্ডন। এটা কি যায়? সামনের দিক দিয়ে যায়। তারপরে বলা হয়েছে ল্যাটারাল ব্রাঞ্চ অফ দ্য সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। তারপরে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ কোন দিক দিয়ে যায়? এই যে এখানে আমরা যদি দেখি যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এই যে এখানে আমরা যদি দেখি এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এই যে নার্ভটা, হ্যাঁ? এই নার্ভটা এই উপর দিক থেকে চলে আসছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটাও অ্যান্টেরিয়রলি যায়। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্টেরিয়রলি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। তাহলে প্রথমে আমরা বললাম যে অ্যান্টিটিউবাল আর্টারি পাইলাম, তারপরে এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস পাইলাম, তারপরে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এন্ড ব্রাঞ্চ পাইলাম, ঠিক আছে? তারপর আমরা দেখি যে অপশন কি? পেরোনিয়াস ব্রেভিস আর পেরোনিয়াস টার্সিয়াস। আচ্ছা পেরোনিয়াস টার্সিয়াসটা হচ্ছে আমাদের সামনের দিক দিয়ে যায়। পেরোনিয়াস টার্সিয়াস, হ্যাঁ? এটা তো আমাদের সামনের দিক দিয়ে যায়। পেরোনিয়াস টার্সিয়াস। আচ্ছা এই যে আচ্ছা পেরোনিয়াল নার্ভ দিছে এখানে, হ্যাঁ? এখান দিক দিয়ে যায়, সামনের দিক দিয়ে যায় পেরোনিয়াস টার্সিয়াস। আচ্ছা পেরোনিয়াস টার্সিয়াস, তাহলে কিন্তু এই যে পেরোনিয়াস ব্রেভিস যেটা, হ্যাঁ? পেরোনিয়াস ব্রেভিসটা যায় হচ্ছে নিচ দিক দিয়ে। এই যে পেরোনিয়াস ব্রেভিস মাসলটা আমরা যদি দেখি, এই যে পেরোনিয়াস ব্রেভিস মাসল। পেরোনিয়াস ব্রেভিস মাসল এই যে পিছন দিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ? পিছন দিক দিয়ে যাইতেছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে ডাজ নট পাস anteriorly, মানে কোনটা anteriorly যায় না। তাহলে আমরা anterior tibial artery দেখছি, anterior tibial artery যায় সামনের দিক দিয়ে। তারপরে আমরা দেখছি যে এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস দেখছি। তারপর আমরা দেখছি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ যায়, ঠিক আছে? আর এই যে পেরোনিয়াস ব্রেভিসটা, এই ব্রেভিসটা যায় পিছন দিক দিয়া। ব্রেভিসটা যায় পিছন দিক দিয়া। তাহলে আমরা বলতে পারি যে এখানে আনসার শুধু হচ্ছে পেরিনাস ব্রেভিস, পেরিনাস ব্রেভিস। আর পেরিনাসটা আসতেছে সামনের দিক দিয়ে যায়। আচ্ছা। তাহলে আমরা কি জানি যে বিহাইন্ড দ্য ল্যাটারাল মেনুলাস এটা পেরিনাস লঙ্গাস আর ব্রেভিস যাবে।
এই ব্রেনেস লঙ্গাস আমরা যদি দেখি এখানে লঙ্গাসও আছে, এই যে ব্রেনেস লঙ্গাস, হ্যাঁ? লঙ্গাস। তা ব্রেনেস লঙ্গাস আর ব্রেভিস হচ্ছে পিছন দিক দিয়ে যায়, আর ব্রেনেসটা আস্তে, আস্তে সামনের দিক দিয়ে যায়। আর এন্টোটিবিয়াল আর্টারি, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস এগুলো যায় কোন দিক দিয়া? সামনের দিক দিয়ে যায়। আচ্ছা। 11 number question. 73-year-old man present with symptom of mesenteric ischemia. As part of his diagnostic workup, a diagnostic angiogram is performed. The radiologist is attempting to cannulate the celiac axis from the aorta. At which of the following vertebral level does the axis usually originate? তাহলে এখানে কিন্তু একদম বলে দিছে যে which of the following vertebral level কোথায়? সিলিয়াক এক্সিস বরাবর। তাহলে সিলিয়াক এক্সিস বরাবর আমরা যদি জানতে পারি, সিলিয়াক এক্সিসটা জানতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের সিলিয়াক এক্সিস কোন ভার্টিব্রাল লেভেল সেটা আমরা জানলে কিন্তু আমরা পুরো আনসারটা পেয়ে যেতেছি। তাহলে সিলিয়াক এক্সিস কোন বরাবর? সিলিয়াক এক্সিস হচ্ছে এই যে সিলিয়াক ট্রাঙ্ক, হ্যাঁ? সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কটা হচ্ছে কত? এই যে আমাদের thoracic 12, thoracic 12, তাহলে আনসার হচ্ছে thoracic 12, thoracic 12। এটা একদম ইজি আনসার যে সিলেক্ট টার্ন কত নাম্বার ভার্টিব্রাল লেভেলে? এটা হচ্ছে thoracic 12। আচ্ছা, এখানে আরো কিছু মানে অপশন দেওয়া আছে, সেগুলো আমরা মানে কেন আনসারটা সঠিক হয় নাই, কারণ thoracic 10 হচ্ছে আমাদের ইসোফেজাল হাইডাস থাকে। আমরা জানি যে ডায়াফ্রামে কি থাকে, ডায়াফ্রাম হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং। তাহলে ভেনা কাভাল ওপেনিং হচ্ছে আমাদের ছিল T8, তারপরে ইসোফেজিয়াল ওপেনিং হচ্ছে আমাদের T10, ঠিক আছে? আর অ্যাওর্টিক ওপেনিং হচ্ছে আমাদের T12, ঠিক আছে? অ্যাওর্টিক ওপেনিং। তো এই যে ছিল এটা, তাহলে এই যে T10 এটা হচ্ছে আমাদের এটা, আর লাম্বার 2 হচ্ছে রেনাল আর্টারি, ঠিক আছে? আমাদের লাম্বার 2, এই যে লাম্বার 2 হচ্ছে আমাদের রেনাল আর্টারি। এই যে এটা রেনাল আর্টারি বেরিয়েছে, হ্যাঁ? লাম্বার 2 বরাবর, ঠিক আছে? লাম্বার 2 হচ্ছে রেনাল আর্টারি। আচ্ছা, লাম্বার 3 হচ্ছে ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি রিজন, ইনফিরিয়র মেজেন্টিক। এই যে লাম্বার 3 হচ্ছে ইনফিরিয়র মেজেন্টিক, ঠিক আছে? ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি বেরিয়েছে লাম্বার 3 থেকে। আচ্ছা, 28 এটা হচ্ছে হাই, এটা মানে T8 যে আমরা আগে বলছি ভেনা কাভাল ওপেনিং থাকতে পারে T8 বরাবর, ঠিক আছে? T8 বরাবর। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট ট্রাঙ্কে আমার কি সিলেক্ট ট্রাঙ্কের ছবি দেখে আমি বুঝে দিতেছি সিলেক্ট ট্রাঙ্ক হচ্ছে আমাদের thoracic 12 বরাবর। এখানে কোশ্চেন এই আনসারটা আমরা পেয়ে ফেলছি। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন ইজ ইন এ পেশেন্ট উইথ অ্যান একটোপিক কিডনি হোয়ার ইজ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড মোস্ট লাইকলি টু বি লোকেটেড? বলতেছে যে একটোপিক কিডনি যদি হয়, হ্যাঁ? তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় হবে? তাহলে আমরা যদি একটা মানে এটা ক্লু দেখি, ক্লু কি? ক্লু ছিল যে একটোপিক কিডনি, তাহলে একটোপিক কিডনি মানে কি? একটোপিক কিডনি হচ্ছে আমাদের ফেল টু অ্যাসেন্ড, মানে এটা পেলভিক কিডনি হয়ে আছে। এটা একদম পেলভিকে আছে কিন্তু এটা অ্যাসেন্ড করতে পারে নাই। আচ্ছা, এখানে কোশ্চেন করছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পজিশনটা কোথায় থাকবে? তাহলে আমরা দেখি যে এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পজিশন আমরা প্রথম থেকে যদি আমরা ডেভেলপমেন্টে দেখি, ডেভেলপমেন্টের প্রথম থেকেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার নিজের জায়গায় যেটা যে ইউজুয়াল পজিশন, তার যে নরমাল পজিশন সেই জায়গায় থাকে, ঠিক আছে? সেই জায়গাতেই থাকে। কিন্তু কিডনিটা নিচ থেকে উপরে ওঠে। কিডনিটা নিচ থেকে উপরে ওঠে। কিডনিটা নিচ থেকে ওঠে। এই যে প্রথমে যে এখানে কিডনিটা ছিল, তারপরে এখান থেকে আরেকটু উপরে উঠছে, তারপরে এখানে আরেক আসছে, তারপরে কিডনিটা কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে মিলছে। কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড প্রথম থেকেই কিন্তু তার ইউজুয়াল পজিশনে ছিল। সেজন্য আমরা বলতে পারি যে আনসারটা হবে ইন ইটস ইউজুয়াল পজিশন। আগের যে পজিশনটা ছিল মানে প্রথম থেকে সে তার একটা পজিশনে ছিল। সে কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কিন্তু অ্যাসেন্ড করে নাই। কিন্তু কিডনিটা কি করছে? কিডনি ছিল পেলভিক রিজনের অর্গান। সেখান থেকে পেলভিক থেকে আস্তে, আস্তে ডেভেলপ করে উপরের দিকে চলে আসছে। সেজন্য আমরা বলতে পারি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার ইউজুয়াল পজিশনে থাকবে। ঠিক আছে? যদিও একটোপিক কিডনি থাকে। আচ্ছা। তারপর আমরা কোশ্চেন আসি যে ইনটু হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ডাজ দ্য সুপিরিয়র পার্ট অফ দ্য ফাইব্রাস ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট ইনসার্ট? বলতেছে যে শোল্ডার জয়েন্ট ক্যাপসুল যেটা ফাইব্রাস ক্যাপসুল, হ্যাঁ? এই যে ফাইব্রাস যে ক্যাপসুলটা, এই ক্যাপসুলের সুপিরিয়র পার্ট, সুপিরিয়রলি কোন জিনিসটা থাকে? আমরা যদি দেখি যে এই যে আমাদের হচ্ছে ক্যাপসুল, এই যে ক্যাপসুল, হ্যাঁ? এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে এখানে যে সার্জিক্যাল নেক, আর এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল নেক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল নেক, আর এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল নেক। এখানে বলতেছে যে এই যে ক্যাপসুলটা বসাইলাম, এই ক্যাপসুলটার সুপিরিয়র পার্ট কি থাকে? সুপিরিয়র পার্টে কি থাকে? সুপিরিয়র পার্টে অবশ্যই আমরা দেখতেছি যে অ্যানাটমিক্যাল নেক অফ দ্য হিউমেরাস। তাহলে আনসারটা কি হবে? অ্যানাটমিক্যাল নেক অফ দ্য হিউমেরাস। এটা আমরা ওই যে আমরা আগে বললাম মানে আগে ক্লু দেখছি আমরা যে শোল্ডার জয়েন্টে কি ক্যাপসুল আছে, এটা সুপিরিয়র পার্টটা কি, এটা হচ্ছে আমাদের একটা ক্লু। তাহলে আমরা বলতে পারি যে এটা সুপিরিয়র পার্টে কি থাকে? অ্যানাটমিক্যাল নেক অফ হিউমেরাস। তাহলে আদার অপশনগুলো কেন হবে না? সার্জিক্যাল অপশন, হ্যাঁ? সার্জিক্যাল নেক তো হবে না কারণ এটা নিচে থাকে, বডি অফ দ্য হিউমেরাস আরো নিচে থাকে, বাইসেপ্টাল গ্রুপ টেন্ডন, এটা টেন্ডন রান করে, নট এ ক্যাপসুল, ঠিক আছে? আচ্ছা, ওকে।
তা আমরা দেখি যে 14 নম্বর কোশ্চেন যে 65-year-old man with long standing atrial fibrillation develop an embolus to his lower leg. The decision is made to perform an embolectomy utilizing a transpopliteal approach. After incising the deep fascia, which of the following structure will be the surgeon encounter first on exploring the central region of the popliteal fascia? তাহলে আমাদের ক্লু কি? ক্লু হচ্ছে popliteal fascia। আমরা আগে জানতে হবে popliteal fascia সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? মানে পপুলার ভাষা কি, এটা পোস্টেরিয়র নি। আচ্ছা, পরে বলছে কি আপনার ডিপ ভাষা ইনসিশন, আপনার ডিপ ভাষা ইনসিশন মানে আমরা যদি এক্সপ্লোর করতে চাই, সেন্ট্রাল রিজনে এক্সপ্লোর করতে চাই, তাহলে সুপারফিশিয়াল থেকে ডিপ যেতে হবে, সুপারফিশিয়াল থেকে আমাদের ডিপে যেতে হবে। তো সুপারফিশিয়াল কি থাকে, আমাদের সুপারফিশিয়াল থেকে দেখতে যদি আমরা যাই, মানে পেছন দিক থেকে, মানে সুপারফিশিয়াল থেকে ডিপের ভিতরে যাই, তাহলে আমরা দেখবো নার্ভ, তারপরে বেন, তারপরে আর্টারি। এই ছবিটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু ছবি আমরা যে এক্সপ্লোর করি, তাহলে এখানে আমরা দেখতে পাই একদম উপরের লেভেলে, উপরে থাকে, কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, একদম উপরের লেভেলে, হ্যাঁ, এই যে উপরের লেভেলে থাকতেছে কেনা, উপরের লেভেলে থাকতেছে হচ্ছে আমাদের নার্ভ, ঠিক আছে? নার্ভ, নার্ভের নিচে হচ্ছে আমাদের এই যে প্রথমে আমরা যে নার্ভ, এই যে এইটা নার্ভ, নার্ভ হচ্ছে টিবিয়াল নার্ভ থাকতেছে। তারপরে আমরা দেখি এই যে এটা হচ্ছে আমাদের ভেন থাকতেছে। তারপরে আমাদের এই যে এটা কিন্তু আরো নিচে, এটা পপিট আর্টারি। তাহলে আমরা উপর থেকে নিচে যদি যাই, প্রথমে নার্ভ, তারপর আমরা ভেন, তারপরে আর্টারি। নার্ভ, ভেন, আর্টারি। এটাই আমরা বলছি এখানে যে প্রথমে নার্ভ থাকবে, তারপরে ভেন থাকবে, তারপরে আর্টারি থাকবে। এই ছবিটা দেখলে কিন্তু আমাদের একদম ক্লিয়ার হওয়ার কথা। এখানে কিন্তু উপরে, একদম উপরে দেখা যাচ্ছে নার্ভটা, তারপরে ভেনটা, তারপরে হচ্ছে আমাদের আর্টারিটা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের যদি আমরা সুপারফিশিয়াল থেকে, আমরা কোশ্চেন আমাদের বলছে যে এক্সপ্লোর করে সেন্ট্রাল রিজন অফ পপিউলার ফসা যদি আমরা কি করি, মানে এম্বোলেক্টমি, আমাদের যদি এম্বোলেক্টমি করতে চাই, মানে এম্বোলাস, এই এম্বল এই পপিউলার ফসা বরাবর, পপিউলার ফসা বরাবর যদি সুপারফিশিয়ালি আমরা কোন রিজন, কোন স্ট্রাকচারটা পাবো, অবশ্যই আমরা নার্ভ পাবো, তারপর বেন পাবো, তারপর আমাদের কি থাকবে, আর্টারি থাকবে। তাহলে আমাদের পরে বলতে পারি যে টিবিয়াল নার্ভ, কি নার্ভ, টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, এই যে আমরা দেখাইছিলাম টিবিয়াল নার্ভ থাকবে। তাহলে আমাদের আনসার হচ্ছে টিবিয়াল নার্ভ। ঠিক আছে? আচ্ছা, ডিউরিং এ রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি ফর কার্সিনোমা অফ দি স্টোমাক, দ্য সার্জন রিমুভ দ্য ওমেন্টাম, হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ইটস ব্লাড সাপ্লাই? বলছে যে রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, কার্সিনোমা অফ দি স্টোমাক, তাহলে আমাদের ওমেন্টাম, ওমেন্টাম বলছে, ওমেন্টাম বলতে আমাদের বোঝাচ্ছে যে রিমুভ দ্য ওমেন্টাম, ওমেন্টাম রিমুভ করছে, কোন ওমেন্টামে, আমরা বলবো গ্রেটার ওমেন্টাম। কারণ কি, আমাদের নর্মালি কমন কার্সিনোমা অফ দি স্টোমাক কোন রিজনে হয়, কার্সিনোমা অফ দি স্টোমাক অবশ্যই আমাদের কি হয়, কার্সিনোস্টোমা হচ্ছে আমাদের গ্যাটারোমেন্টাম বরাবর হয়। আবার যদি বলতো আলসার কোন দিকে হয়, তাহলে আমরা বলতাম যে আলসার হচ্ছে লেজারোমেন্টাম বরাবর হয়। যেহেতু কার্সিনোস্টোমাক বলে দিছে, সেজন্য আমরা এটা ক্লু পেলাম যে এখানে এটা গ্যাটারোমেন্টাম হবে। আচ্ছা, গ্যাটারোমেন্টাম এখানে আমাদের বলছে মেন সোর্স অফ ব্লাড, যেহেতু গ্যাটারোমেন্টাম বরাবর কার্সিনোমা হয়, তাহলে এখানে যে আর্টারি সাপ্লাই দিবে সেটাই তো আমাদের মানে মেন সোর্স অফ ব্লাড সাপ্লাই দিবে। তাহলে আমাদের কি দেখি, এখানে দেখি আমরা যে এই যে লেফট গেস্টো অ্যাপোপ্লোইক আর্টারি এন্ড রাইট গেস্টো অ্যাপোপ্লোইক আর্টারি হচ্ছে আমাদের গ্যাটারোমেন্টামে সাপ্লাই দেয়। তাইলে আমাদের বলতে পারি যে লেফট আর রাইট তো গ্যাস্ট্রো এপিপ্লুইক আর্টারি, তাহলে আনসারই হচ্ছে গ্যাস্ট্রো এপিপ্লুইক আর্টারি। তার মানে কিভাবে বের করছি, প্রথমে আমরা দিচ্ছি কার্সিনোস্টোমা, কার্সিনোস্টোমা মানে কোন দিকে হয়, কার্সিনোস্টোমা হচ্ছে ওমেন্টাম, গ্যাটারোমেন্টামে হয়, গ্যাটারোমেন্টামে ব্লাড সাপ্লাই কি, ব্লাড সাপ্লাই হচ্ছে গ্যাস্ট্রো এপিপ্লুইক আর্টারি, তাহলে আনসার হচ্ছে গ্যাস্ট্রো এপিপ্লুইক আর্টারি। আদার অপশন কেন হয় না, এটা আমরা বলেছি যে ইলিওকোরিক হচ্ছে আইলিয়ামে দেয়, কোলনে দেয়, সুপারমেজেন্টিক আর্টারি হচ্ছে এটা প্যারেন্ট ভেসেল, মানে আমরা যে গ্যাটারোমেন্টাম, এটা আলটিমেটলি সুপারমেজেন্টিক, এই যে এখানটা হচ্ছে গ্যাস্ট্রো, মানে সুপারমেজেন্টিক আর্টারি হচ্ছে বড় আর্টারি, হ্যাঁ, নট ডিরেক্ট সাপ্লাই, ডিরেক্ট সাপ্লাই নেই। মিডল কোলিক আর্টারি ট্রান্সভার্স কোলনে সাপ্লাই দেয়, ইনফ্লোমেজেন্টিক হাইন্ড গেটে সাপ্লাই দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্যাটারোমেন্টাম, গ্যাটা কার্ভেচার, গ্যাস্ট্রোপিপ্লিক আর্টারি। 16 number question, a 70 years old man is due to undergo an arterial bypass procedure for clarification of the food circulation. The anterotubal artery will form the site of the distal arterial anastomosis. Which of the following structure is not closely related to its distally? বলতেছে যে which of the following structure, কোন স্ট্রাকচারটা, মানে following structure not closely related distally, কার, এই যে অ্যান্টিটিউবুলার আর্টারি, তাহলে অ্যান্টিটিউবুলার আর্টারি একটা ক্লু, এটা ডিস্টালি কি থাকে না, ঠিক আছে, মানে লাইস ইন দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, তাহলে নিড স্ট্রাকচার ক্লোজলি রিলেটেড টু দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা অ্যান্টিটিউবুলার আর্টারি কোন জিনিসগুলো থাকে। আচ্ছা,
তা আমরা দেখি অ্যান্টিরিওটিবিয়াল আর্টারি কি থাকে তা আমরা দেখে নিই। আচ্ছা, টিবিয়ালিস পোস্টেরিয়র, টিবিয়ালিস, আচ্ছা টিবিয়ালিস অ্যান্টেরিয়র অবশ্যই থাকবে সামনের দিকে। আচ্ছা, ইন্টেরিয়র মেমব্রেন আমরা প্রতিটা এই যে অ্যান্টিরিওটিবিয়াল আর্টারি রান ইন দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য নার্ভ, তাহলে অ্যান্টিরিওটিবিয়াল আর্টারি কোন কম্পার্টমেন্টে যাবে? আমরা জানি যে অ্যান্টিরিওটিবিয়াল আর্টারি অবশ্যই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যাবে। আচ্ছা, তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই কি? ডিপ পেরিনিয়াল নার্ভ। কি নার্ভ? এই যে এখানে নার্ভ দিছে এটা হচ্ছে আমাদের এটা এখানে ক্লিয়ার নাই ছবিটা। ডিপ পেরিনিয়াল নার্ভ। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা হচ্ছে আমাদের ডিপ পেরিনিয়াল নার্ভ এবং এক্সটেন্সর মাসল। আমরা জানি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দেখে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিয়ে হচ্ছে আমাদের ডিপ পেরিনিয়াল নার্ভ। ল্যাটারাল কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, ঠিক আছে? আর টিবিয়াল নার্ভ মানে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ হচ্ছে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দেয়। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি অবশ্যই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যেই স্ট্রাকচার গুলো আছে, যেমন ইন্টেরিয়র তাহলে আমরা বলতে পারি যে অ্যান্টেরিয়র ডিপ পেরিনিয়াল নার্ভ দিবে, এক্সটেন্সর মাসল দিবে, হ্যাঁ? কিন্তু টিবিয়ালিস পোস্টেরিয়র যেটা, টিবিয়ালিস অ্যান্টেরিয়র অবশ্যই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, আর টিবিয়ালিস পোস্টেরিয়র হচ্ছে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসল। যেহেতু টিবিয়ালিস পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, সেখানে এখানে কোশ্চেন বলছে যে স্ট্রাকচার নট ক্লোজলি রিলেটেড, মানে কোনটা ক্লোজলি রিলেটেড না অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসল হবে না, অবশ্যই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হতে পারে। তাহলে আমাদের আনসার হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। তাহলে আদার অপশনগুলো আমরা দেখি যে অ্যান্টেরিয়র মেমব্রেন, এটা হচ্ছে ইন্টারসেস মেমব্রেন কার সাথে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির সাথে যায়। ডিপ পেরিনিয়াল নার্ভ, এটা হচ্ছে এই আর্টারির সাথে যায়, ডিপ পেরিনিয়াল নার্ভ। ওই যে আমি বললাম আর্টারির সাথে নার্ভ, এই যে এখানে দেখা যাইতেছে এই যে আর্টারি না, এই আর্টারির সাথে এই আর্টারির সাথে এই যে সাদা হলুদ যেটা, এইটা হচ্ছে আমাদের কি? আমাদের ডিপ পেরিনিয়াল নার্ভ। ডিপ পেরিনিয়াল নার্ভ সামনের দিক দিয়ে যায়, ঠিক আছে? অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির সাথে। তারপরে বলছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এটা আমরা কি? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। আচ্ছা, তারপর আমাদের ডরসালিস পেডিস আর্টারি, ডরসালিস পেডি, এই যে অ্যান্টেরিয়র আর্টারি এদিকে আইসা এটা ডরসালিস পেডিস আর্টারি হয়ে যায়, ডরসালিস পেডিস আর্টারি হয়ে যায়, ঠিক আছে? ডরসালিস পেডিস আর্টারি হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্টেরিয়র আর্টারি, যে অ্যান্টেরিয়র আর্টারি এটার সাথে মানে এটা ক্লোজলি রিলেটেড কোনো স্ট্রাকচার না। এটা সামনে কি দিক থাকে? এটার সাথে থাকে কি? ইন্টারস্টেস মেমব্রেন থাকে, ডিপ পেরিনিয়াল নার্ভ থাকে। তার ডিপ পেরিনিয়াল নার্ভ কিন্তু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মানে বলছে নট ক্লোজলি রিলেটেড, তাহলে কোন কম্পার্টমেন্টে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হতে পারে? তো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট কি? টিবিয়ালিস পোস্টেরিয়র। টিবিয়াল অ্যান্টেরিয়র কিন্তু সামনের দিকে মাসেল, কিন্তু টিবিয়ালিস পোস্টেরিয়র হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে 65 ইয়ার ওল্ড ম্যান ইজ আন্ডারগোয়িং আ হাই anterior section of the rectum for a distally sited segment cancer as the inferior mesenteric artery is mobilized at its distal attachment. Some fine nerve are encountered and inadvertently damaged. What is the most likely functional sequel? বলতেছে যে হাই এন্ট্রি সেকশন করছে। হাই এন্ট্রি প্রথমে আমাদের একটা ক্লু দিছে যে এখানে হচ্ছে হাই এন্ট্রি সেকশন হইছে। তাহলে হাই এন্ট্রি সেকশন কি? এই যে আমরা হাই এন্ট্রি সেকশনের জন্য একটা ছবি দিছি যে এতটুক পার্ট মানে আমাদের সিগময়েড কোণ এবং একদম এই আপার মানে এটা ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনের অর্ধেক পর্যন্ত আমাদের এই পার্টটা পুরোটাই কেটে ফেলতে হয়। কার ক্ষেত্রে? অ্যান্টেরিয়র সেকশনের ক্ষেত্রে, হাই অ্যান্টেরিয়র সেকশনের ক্ষেত্রে, রেকটামের। কারণ কি? ওই সাইডের সিগময়েড ক্যান্সারের জন্য। তাহলে এখানে বলছে যে একটা কোশ্চেন হচ্ছে আমাদের হাই অ্যান্টেরিয়র সেকশন এবং ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি মোবিলাইজেশন হচ্ছে। এই যে আমাদের ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি মোবিলাইজ হচ্ছে। ২ টা ক্লু, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বলতে পারি যে যেহেতু এখানে আমরা কোন নার্ভ সাপ্লাই দেই? এখানে আমাদের সাপ্লাই দেয় হচ্ছে প্যারাসিম্পেথেটিক যেটা পেলভিক প্যারাসিম্পেথিক স্যাক্রাল 2 through 4 স্যাক্রাল 2, 3, 4 সাপ্লাই দেয়, ঠিক আছে? এই স্যাক্রাল 2, 3, 4 সাপ্লাই দেয় কোথায়? এখানে সাপ্লাই দেয়। আর এই স্যাক্রাল 2, 3, 4 ইম্পেয়ার হতে পারে মানে রিস্ক অফ পেলভিক মানে এখানে বলছে যে সাম ফাইন নার্ভ আর এনকাউন্টার এমন ড্যামেজ হতে পারে। মানে এটার আশেপাশের যে মানে স্যাক্রাল 2, 3, 4 এই যদি আমরা ফাইন নার্ভ দেখি, এখানে আমরা দেখি যে প্যারাসিম্পেথেটিক ফাইবার জাম্প, প্যারাসিম্পেথেটিক স্যাক্রাল 2, 3, 4 এই স্যাক্রাল 2, 3, 4 হচ্ছে কি হতে পারে? ড্যামেজ হতে পারে। কি কারণে? হাই এন্টেরিয়র ক্ষেত্রে। আর হাই এন্টেরিয়র এই স্যাক্রাল 2, 3, 4 আবার সাপ্লাই দেয় কারে? ব্লাডারকে সাপ্লাই দেয়। তাহলে ব্লাডারকে যদি সাপ্লাই দেয়, তাহলে ব্লাডারের মধ্যে কি থাকে? ডেটোসোল মাসল থাকে। তা ডেটোসোল মাসল কি হবে? ইম্পেয়ার্ড মানে ডেটোসোল মাসল কি কাজ করে? ডেটোসোল মাসল হচ্ছে কন্ট্রাকশন করে। তো এই কন্ট্রাকশন করতে পারবে? কন্ট্রাকশন করতে পারবে না। সেজন্য আনসার হবে ইম্পেয়ার্ড কন্ট্রাকশন অফ দ্য ডেটোসোল মাসল। ডেটোসোল মাসল কি করতে? ইম্পেয়ার্ড করতে পারবে না। তাহলে আমরা কি জানি? প্রথম বলছে অ্যান্টেরিয়র সেকশন একটা ক্লু,
অ্যান্টেরিয়র সেকশন হচ্ছে আমরা কোথায় কাটে সিগময়েড কোলন, রেকটাম এবং হচ্ছে ইয়া পর্যন্ত। তাহলে এখানে কি সাপ্লাই দেয়? এখানে নার্ভ কি সাপ্লাই দেয়? স্যাক্রাল টিথের উপর। স্যাক্রাল টুথের উপর এবং ইনফ্লেমেশন আর্টারি মোবিলাইজ হয়, হ্যাঁ? এখানে স্যাক্রাল টুথের উপর কি হয়? ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু স্যাক্রাল টুথের উপর ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে, ড্যামেজ হতে পারে। সাম ফাইন ফাইবার বলছে। এজন্য এটা এই স্যাক্রাল টুথের উপর আবার সাপ্লাই কোথায়? ডেন্টোসোমা সেলে দেয়। সো মানে ব্লাডারের মধ্যে কি থাকে? ডেন্টোসোমা সেল। তো ডেন্টোসোমা সেলের কাজ কি? কন্ট্রাকশন করা। যেহেতু কন্ট্রাকশন এখন হচ্ছে কি করা? এখন স্যাক্রাল টুথের উপরে মানে সাপ্লাই দিতে পারবে না। তাহলে কি হবে? এইটা কন্ট্রাকশন করতে পারবে না। তাহলে ইমপেয়ার্ড কন্ট্রাকশন অফ দ্য ডেন্টোসর মাসল। আচ্ছা, 18 নম্বর কোয়েশ্চেন, 23-year-old man is admitted with a suspected ureteric colic and KOB is obtained. In which of the following location is the stone most likely to be visualized? আচ্ছা, একটা ইউরেটেরিক কোলিক স্টোন আছে। আচ্ছা, এই স্টোনটা হচ্ছে ইউরেটার স্টোন, যেটা হচ্ছে কেওবি মানে কিডনি ইউরেটার ব্লাডার একটা এক্স-রে করা হয়েছে। এই এক্স-রে করার পরে মানে আমরা কোথায় আমরা ভিজুয়ালাইজ দেখব? আমরা যদি ইউরেটারের আম লোকেশনটা দেখি তাইলে আমরা কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো। এই যে ইউরেটার আমরা বের হইছে লাম্বার 2 এর এই যে স্পাইন, লাম্বার 2 এর স্পাইন বরাবর কিন্তু বের হইছে মানে টাচ করছে। তারপর লাম্বার 3 টাচ করছে, লাম্বার 4 লাম্বার 5 মানে লাম্বার 2 থেকে লাম্বার 5 পর্যন্ত কি হইছে? টিপ অফ দ্য লাম্বার মানে টিপ অফ দ্য নার্ভাস অফ দ্য লাম্বার 2 থেকে লাম্বার 5 পর্যন্ত বা টিপার এখানে কি করছে? টাচ করতেছে ইউরেটার। তাহলে এখানে যদি কোনো জায়গায় যে স্টোন তৈরি করে তাহলে এই বরাবর আমাদের কি হবে? স্টোনটা দেখা যেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আনসার এই ছবি দেখে বুঝে বলতেছি যে টিপ অফ দ্য ট্রান্সভার্স অফ দ্য লাম্বার 2 এবং লাম্বার 5। ঠিক আছে? কারণ ইউরেটরিক কোলিক এই পাত দিয়ে আমরা খুঁজবো। এটা হচ্ছে আমরা ইউরেটরিক কোলিক দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা ক্লু দিছে যে এটা কোন দিক দিয়ে যায় সেটা আমরা দেখে আমরা বুঝতে পারবো। তাহলে কেওবি ইমেজ আমরা দেখতেছি। আচ্ছা, তাহলে এটা তো আমরা বলে ফেললাম। আদার অপশন কেন হবে না? আদার অপশন হচ্ছে T10 এবং লাম্বার 1 এটা অনেক উপরে। আইলেক কেস্ট হচ্ছে একদম নিচে। আবার স্যাক্রাল 3 হবে আরো নিচে। তাহলে স্যাক্রোকোক্সিয়াল জয়েন্ট হচ্ছে একটু লো আরো নিচে। ঠিক আছে? কিন্তু লাম্বার 2 থেকে লাম্বার 5 এই ছবিটা আমরা দেখলে বুঝতে পেরেছি যে এই ইউরেটারটা হচ্ছে মানে টিপ অফ দ্য ট্রান্সভার্সাস অফ দ্য লাম্বার 2 থেকে লাম্বার 5 ভার্টিব্রার সাথে এটা সাথে থাকে। এই যে ইউরেটেরিক কোলিক যদি আমরা করি তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে? এই বরাবর থাকবে। টিপ অফ দ্য ট্রান্সভার্সাস বরাবর আমাদের এই স্টোন গুলো ভিজুয়ালাইজ হবে। মানে কেউবি এক্স-রে করলে। আচ্ছা,